কে আপনি বোন? মুই পারুল, এই মহলের বউ। আমার হবু বউকে দেখছেন, খুঁজে পাচ্ছি না। পারুল হাত নাড়িয়ে পড়ল। তোর হবুকে কই থাকে? রোহিত এদের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল রোকমান। পারুল বিরক্ত নিয়ে বলল, এই পোলা, অমন ছ্যাঁচড়ার মতো কাঁদবি না। আমার হবু বউ, আমার বউটারে কায়রা নিল রে। পারুল ভ্রু কুচকে বলল, কে কায়রা নিছে তোর বউকে? নামটা বল। ওর এমন জায়গায় লাথি দিমু, মাইশের বউ নিয়া পালানোর শখ মিটাই যাইবে। রোকমান হ্যাপলার মতো তাকে উঠিয়ে দাঁড়িয়ে ঢুলতে ঢুলতে বলল, আমাকে লাগবে না, আমি ওর আসল জায়গায় লাথি দিব শালা বাইদন। বলা শেষে এক পা বাড়াতেই পড়ে যেতে ধরল। পারুল এগিয়ে ধরতে গেলে রোকমান চেঁচিয়ে বলে, এ কোনো পরনারী, আমায় ছুবি না। ওপর থেকে নারীকে ছুঁয়ে এসে এখানে সতী পুরুষ সাদা হচ্ছে। রোহিত ইখানের কথায় এবার শব্দ করে হেসেই ফেলল। পারুল ইখানের দিকে প্রশ্নিত চোখে তাকিয়ে বলল, উপরে? কোন উপরে? পারুল দ্বিতীয় তলায় তাকায়। রোহিত ইখানকে চোখ ইশারা করে কিছু বলল। তোকে ওসব ভাবতে হবে না, যা লবণ পানি নিয়ে আয়, পারলে একটা লেবু নিয়ে আয়। পারুল আর ভাবল না, দৌড়ে রান্নাঘরের দিকে যায়। ইখান রোকমানে নিয়ে এসে বেতের সোফায় বসায়। নীলিমা তার শাশুড়ির হাত ধরে বসে আছে। তিনি টইটুম্বুর চোখ দিয়ে অপলক তাকিয়ে আছে। নীলিমার পিছনে দাঁড়িয়ে আছে পারুল। আপা, এই হচ্ছে পারুল, তোর ইখওয়ানের বউ। রামেলের কথায় তিনি পারুলের দিকে তাকায়। রামেলার পাশে বসে দাঁড়িয়ে থাকা আরিফাকে উদ্দেশ্য করে নীলিমা বলল, ওনার এই অবস্থা হলো কি করে ভাবি? আরিফা রামেলা চৌধুরীর দিকে তাকালো। রামেলা পান চিবিয়ে পড়লেন, সবই একটা দুর্ঘটনায় আহত হয়েছিল নীলিমা, তারপর আস্তে আস্তে বিভিন্ন রোগে আক্রমণ হয়। বলেই ম্লান হাসে আরিফা। রামেলা বেগম রাগ হলেও প্রকাশ করল না। রাগান্বিত চোখে শুধু তাকালেন আরিফার দিকে। চাচিজান হয়তো ওনার নামে কিছু বলতে চেয়েছিলেন। হ্যাঁ, ওই একরাম সবই জানে, সেটাই চাচি যান বলতে চেয়েছিলেন, তাই না চাচি যান? জোরপূর্বক হাসলো রামেলা চৌধুরী। ইস, মানুষটার মেলা কষ্ট করতে হয়। কতদিন থেকে এমন? হবে 1.5 বছরের মতো। ওই ভাবিরও বিয়ের বয়স এমনই, সকালে শুনছিলাম। চুপ থাক পারুল, অযথা কথা কেন বলছিস সব সময়? নীলিমার কথায় পারুল মুখ গোমরা করে হনহনিয়ে চলে যায়। দিলে তো মেয়েটার মন খারাপ করে। মুচকে এসে নীলিমা বলল, পরে ঠিকই এসে জড়িয়ে ধরবে ভাবি। এমন অটুট বন্ধন যেন পরে শত্রুর মতো না হয়ে যায়। আগাম কথা বলবেন না চাচি যান, এমন কিছু হবে না। আরিফার কথায় রামেলা বললেন, বেঁচে থাকলে দেখা যাবে। নতুনভাবেই আপনাকে ইকরাম বাবা ডেকে পাঠালেন। রাবেয়ার মুখে কথাটি শুনে নীলিমা নিঃশব্দে কক্ষ থেকে বের হয়ে গেল। মুহূর্তে রামেলা বলে উঠল, তুমি সত্যিটা চাপা রাখলে কেন বড় বউ? আরিফা টেবিলে রাখা ফলমূল কাটতে কাটতে বলল, কোন সত্যিটা চাচি যান? যে সত্যির কোনো প্রমাণই নেই, সেই সত্যি বলে অযথা সংসার অশান্তি করার কি দরকার? নতুন মানুষ আস্তে আস্তে সব জানবে, একদিন সব জায়গা জানার কি দরকার? আস্তে আস্তে সব মানিয়ে নি। হয়েছে, থামো, স্বচক্ষে সবাই দেখেছি। চোখে যেটা দেখেন সেটা সত্যি নাও হতে পারে, আড়ালে যা হচ্ছে হয়তো সেটাই সত্যি। শোনো বড় বউ, জ্ঞান দিতে এসো না। আকাম কুকাম করে এখন সতীবান পুরুষ সেজে বসে আছে। এসব জানলে মায়া থুতু দিয়ে চলে যাবে। বলা শেষে উঠে চলে গেলেন রামেলা চৌধুরী। রাবেয়া বিড় করে আরিফাকে বলল, পরপুরুষের ঘুতা খায়নি তো, তাই ও তো বাহাদুরি। বাজে কথা বন্ধ করুন, যান, আপনার কাজ আপনি করুন। রাবেয়া মাথা নামিয়ে বালতিতে রাখা কাপড় নিয়ে ধুতে গেল। আরিফা তার শাশুড়িকে খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়ল। গ্রামে এই এক সমস্যা, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা হয়ে এসছে আর বিদ্যুৎও চলে গেল। পারুল সন্ধ্যা প্রদীপ নিয়ে কক্ষে ঢুকলো। ইখান গোসল শেষ করে উদাম শরীরে মাথা মুছে, পরনে কালো প্যান্ট। এই, তুই এতক্ষণ কই ছিলি? ইখান এক পলক দেখে তোয়ালে কাঁধে রেখে আয়নার সামনে এসে দাঁড়ালো। পারুল প্রদীপ রেখে ইখানের পিছনে দাঁড়িয়ে তোয়ালেটা টান দিয়ে হাতে নিয়ে পুনরায় পড়ল, তোকে কিছু জিজ্ঞাসা করছি, বোবা হইলি নাকি? ইখান কিছুটা বিরক্ত হয়ে যায়। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, সামন থেকে যা।
কেন, কোন মাইয়ার দরজার ফাঁক খুঁজতে গেছিলি নাকি যে কইতে লজ্জা পাচ্ছিস? ইখওয়ান রেগে পারুলকে মারতে যাবে, অমনি পারুল চোখ বন্ধ করে দুহাত সামনে ধরে নিজেকে বাঁচাতে পারুল কিছুটা হেলে যায়। ইখওয়ান পারুলের খুব কাছে এসে মুখ বরাবর হেলে পড়ে। ইখওয়ানের চুলের পানি পারুলের নাকের ডগায় পড়লে পারুল চোখ মেলে তাকায়। চোখাচোখি হয় দুজনে। ইখওয়ান চোখ ছোট করে পারুলের দিকে তাকিয়ে আছে। পারুলের বুক কেঁপে উঠল। কেমন এক অনুভূতিতে শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। ইখওয়ান অনুভূতি দমিয়ে রেখে সরে আসে, মাথায় হাত বুলিয়ে পানি ঝাড়তে লাগলো। পারুল তোয়ালে বিছানায় ছুঁড়ে দিল। এই মেয়ে, তোয়ালে বিছানায় রাখলে কেন? তা কই রাখিম শুনি? বারান্দায় মেলে রেখে আসো, যাও। পারিম না মুই, নিজে গিয়ে দে। তোর কি আমার চাকর মনে হয়? তোর কি মোরে চাকর মনে হয়? আমার কথা আবার আমাকেই শোনাস? থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। এসে মেরে দেখ, মুই ফির ছাইরা দিম নাকি? ইখওয়ান কোমরে হাত দিয়ে এক ভ্রু উপরে তুলে তাকালো। পারুল মুখ বাঁকিয়ে বলল, লুচ্চা বেড়া মানুষ, মাইয়াগো সামনে উদাম গায়ে থাকতে লজ্জা করে না? ইখওয়ান নির্লিপ্ত কণ্ঠে বলল, লজ্জা করবে কেন? তুই কি অন্য কেউ নাকি? তুই তো আমার বউ। কথাটা বলেই ইখওয়ান বোকা বনে গেল। পারুল শান্ত চোখে তাকিয়ে রইল। ইখওয়ান নিজের বলা কথায় কিঞ্চিত লজ্জা পেয়ে নিজেকেই গালি দিতে দিতে পাঞ্জাবি পরে বাইরে বের হয়ে গেল। পারুল তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে তোয়ালে নিয়ে বারান্দায় গেল। আপনি কি প্রতিদিন এই সময়ে আসেন? নীলমার প্রশ্নে ইকরাম পাঞ্জাবি বিছানায় রেখে বলল, না, মাঝে মধ্যে তাড়াতাড়ি আসি। কেন বলো তো? দুপুরে আসেন না কেন? ক্ষুধা পায় না আপনার? হ্যাঁ, আসি তো। তাহলে আজ আসেননি কেন? ইকরাম এগিয়ে গিয়ে নীলিমার গালে হাত রেখে বলল, এসেছিলাম, এসে দেখি বউ আমার ঘুমিয়ে আছে। নীলিমা হাত ছাড়িয়ে নিয়ে অভিমানী কণ্ঠে বলল। ডাকেননি কেন? ইকরাম মুচকি হেসে বলল, রাগ করো না বউ, রাতে ঘুমাতে পারোনি তাই ডাকিনি। ঠিক আছে, এখন থেকে ডাকবো। সত্যি তো? একদম সত্যি। নীলিমা হাসল। যান, গোসল করে আসুন। আসো, একটু জড়িয়ে ধরি। ন্যাকামি ছাড়ুন তো, যান তাড়াতাড়ি গিয়ে গোসল করে আসুন। ইকরাম জোর করে জড়িয়ে ধরল নীলিমাকে। নীলিমা অসহায় চোখে পিছন ফিরে তাকায়। ইকরাম হেসে বলে, বাইরে বের হলেই বোঝা যায় বউ কি জিনিস। ইস, কত কষ্ট হয়েছিল জানো নতুন বউ ঘরে রেখে। আপনি আসলেই নির্লজ্জ পুরুষ। বিয়ের পর সব পুরুষই নির্লজ্জ হয়ে যায় বউ। বলে নীলিমার কাঁধে থুতনি রাখে ইকরাম। নীলিমা সহসাই বলে উঠল, আচ্ছা, দ্বিতীয় তলায় যাওয়া নিষেধ কেন? ইকরাম চমকে উঠে হাতের বাঁধন হালকা করলো। থুতনি তুলে নীলিমাকে সামনে নিয়ে বলল, এসব তোমাকে কে বলেছে নীলিমা? মনিকা ভাবি বললেন মেয়েদের নাকি উপরে যাওয়া নিষেধ। কেন বলুন তো? আমিও জানি না নীলিমা, আমি নিজেই তো উপরে যাই না। কেন? আগে থেকেই যান না, নাকি বিয়ে করছেন জন্য আর যাবেন না? ইকরাম ভড়কে যায়। মনের মধ্যে ভয়ের সৃষ্টি হলো। কোনো রকম ঢোক গিলিয়ে বলল, ওসব নিয়ে না ভাবলেও হবে তোমার। তুমি শুধু আমাকে নিয়ে ভাববে। আমারই কপাল, বউ আমার রাজ্য নিয়ে চিন্তিত, অথচ রাজ্যের রাজাকে নিয়ে কোনো চিন্তাই দেখছি না। শেষ বাক্যটি ইকরাম অভিমান করে বলল। নীলিমা সামনে এগিয়ে সেম ব্যস্ত হয়ে বলে, এ মা, একদমই নয়। আমি আজ সারা দিন কত চিন্তিত ছিলাম জানেন? আপনাকে এক নজর দেখার জন্য মনটা কত অস্থির হয়েছিল জানেন আপনি? ইকরাম মুচকে এসে তাকিয়ে দেখছে নীলিমাকে। নীলিমা নিজের বলা কথায় লজ্জা পেয়ে চিবুক নামিয়ে নিল। ইকরাম থুতনি ধরে তুলে বলল, তাহলে বোঝাই যাচ্ছে বউ এ অধমকে ভালোবেসে ফেলেছে। ভালো তো অনেক আগেই বেসেছি জমিদার সাহেব, শুধু বলার অপেক্ষায় ছিলাম। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মুহূর্তে নীরবতা ছেয়ে গেল। চারপাশ থেকে শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাঝে মধ্যে হালকা হাওয়া এসে দুজনকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। রাতের আঁধারে কক্ষে নিয়ে এক মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিল রোকমান। আগে থেকে বসে থাকা মেয়েটি কিছুটা চমকে উঠল। বাতি জ্বালিয়ে দেয় রোকমান। দরজা লাগিয়ে এসে মেয়েটির মুখের বাঁধন খুলে দিল। মুহূর্তেই মেয়েটি চিল্লিয়ে উঠতেই রোকমান এসে মুখ চেপে ধরে পড়ল। একদম চিল্লাবি না, ঘাড়ে মাথায় থাকবে না বলে দিলাম। চুপচাপ বসে থাক। রোকমান আগে থেকে বসে থাকা মেয়েটির পাশে এসে ধপাস করে বসল। সিগারেট ধরিয়ে খেতে লাগলো। কোন গ্রামের মেয়ে? জানি না, বড় ভাই ধরে নিয়ে এসেছে। অপরাধ? রোকমান ধোঁয়া উড়িয়ে বলল। ভাইজানের গালে থাপ্পড় দিয়েছে। মেয়েটি আর কিছু বলল না। নির্লিপ্ত চোখে ওই মেয়েটির দিকে তাকায়। মেয়েটি মুখ চেপে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রোকমানের দিকে দৃষ্টি রেখে বলল, আপনার হবু বউকে খুঁজে পেয়েছেন?
সহসাই রোকমান চমকে উঠে তাকায়। মুখের সব ধোঁয়া মেয়েটির মুখে ছেড়ে দেয়। চোখ বন্ধ করে নেয় মেয়েটি। তোকে এসব কে বলেছে? ফিচেল হাসলো মেয়েটি। নিজেই তো কাল রাতে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন। চটে গেল রোকমান। এই একদম বাজে কথা বলবি না। তাছাড়া আমাকে আর কে বলবে? রোকমান কিছুটা দমে গেল, পুনরায় ধোঁয়া উড়িয়ে পড়ল। আর কিছু কি করেছিস? ঠোঁট বাঁকিয়ে হেসে পড়ল। আপনার হবু বউকে কেউ নাকি কেড়ে নিয়েছে, সেই শোকে মদ খেয়েছেন, পা জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন, আমার হাতে গালে চোখে ঠোঁটে কপালে চুমু খেলেন, বউকে খুঁজে দিতে সাহায্য চাইলেন, কত কি, শেষে আমার কোলেই ঘুমিয়ে পড়লেন। তোর ঠোঁটে চুমু খেয়েছি? মেয়েটি রোকমানের দৃষ্টিতে দৃষ্টি রাখলো। রোকমান দাঁত কেলিয়ে হেসে বলল। এই জন্য তোর ঠোঁট আজ সুন্দর লাগছে। শব্দ করে হাসে মেয়েটি। রোকমান ধমক দিল, চুপ করে। তারপর তাচ্ছিল্য করে বলে, আমার সুন্দর জীবনটা নষ্ট করে আমার ঠোঁটের সৌন্দর্য এনে দিচ্ছেন? এই না হলে জমিদার পুত্র? রোকমান কিঞ্চিত রেগে যায়। বিরক্ত হয়ে বাতি বন্ধ করে দরজা লাগিয়ে বের হয়ে যায়। মেয়েটি তপ্ত শ্বাস ফেলে পাশের মেয়েকে বলে, নাম কি তোমার? মেয়েটি অন্ধকারে জবাব দেয়, তনিমা। আপনার নাম? উর্মি, শিক্ষিত বাড়ির মেয়ে মনে হচ্ছে। বাবা কি করেন? আমার বাবা একজন সেবক। ওহো। আপনার বাবা কি করেন? জানি না। কেন? এখানে কতদিন ধরে আছেন? উর্মি জবাব দিল না, চোখ বন্ধ করে নেয়। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিছু মুহূর্ত পর উর্মি কান্না আটকে রাখতে পারল না, ফুঁপিয়ে উঠল। এত বছর আজ হঠাৎ তার বাবা মার কথা মনে পড়েছে। বাবার খুব আদরে মেয়ে ছিল উর্মি, মাও কম ভালোবাসেনি। বাবাকে খুঁজতে এসে পরে এই জমিদারের হাতে। তারপর কি থেকে কি হয়ে গেল তখন ছোট্ট উর্মি বুঝে উঠতে পারল না। তারপর আর এই মহল, এই অন্ধকার কুটির থেকে বের হতে পারেনি। মায়ের খোঁজ করলে তারা কিচ্ছু বলে না, উল্টো চর থাপ্পড় মেরে দমিয়ে রাখে। তনিমা বুঝতে পারলেও উর্মি কাঁদছে। নিজেও যেখানে অসহায়, সেখানে সে কি সান্ত্বনা দিবে। তাই সে চুপচাপ হয়ে যায়। মাঝে মাঝে শুধু হিচকির শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না। বুবু। মুবিনের ডাকে তাদের ঘোর ভাঙে। নীলিমা সরে গিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা মুবিনের দিকে তাকায়। ভেতরে আয় মুবিন, কিছু বলবি? মুবিন নীলিমার কাছে এসে বলে, আমি আছি এইখানে ঘুমাবো বুবু। নীলিমা ইকরামের দিকে তাকায়। ইকরামের চোখ মুহূর্তেই ফুটে ওঠে অসহায়ত্ব। নীলিমা মুবিনের দিকে তাকিয়ে বলে, কেন? ওনার ঘরে থাকতে কি অসুবিধা? উনি কাল যা করেছে আমার খুব ভয় করছে বুবু। আমি ওনাকে বলে দিব যেন আর এমন না করে, ঠিক আছে? মুবিন মাথা নামিয়ে নিল। নীলিমা বুঝতে পারলো তার ভাই নাছোড়বান্দা, এখানেই ঘুমাবে। নীলিমা দাঁতে আঙুল কাটতে লাগলো। কি করব এখন? উনি তো আজ রাতে মাবুদ, কি করব এখন আমি? কিছু একটা উপায় বলে দাও। কি যেন ভেবে হেসে মুবিনকে বলল, ঠিক আছে ঘুমা যা। মুবিন দাঁত কেলিয়ে গিয়ে শুয়ে পড়ল। ইকরাম ভ্রু কুচকে বিড়বিড় করছে, মহা মুশকিল তো, শালা আর শালি থাকা বারেই দেখছি বিপদ। আজও বউকে আর পাওয়া হলো না। মরমরা হয়ে যায় ইকরামের। নীলিমা ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? ইকরাম ঠোঁট উল্টে আর মাথা নাড়িয়ে বুঝালো, কিচ্ছু না। ইকরাম মন খারাপ করে গোসল করতে যায়। নীলিমা ফিক করে হেসে মুবিনকে ঠিক করতে থাকে। এইভাবেই দিন যায় রাত যায়। পরের দিন নীলিমা ও পারুল বাপের বাড়ি গিয়েছিল। আজ 5 দিন পর সন্ধ্যায় মহলে ফিরে এসেছে। এই 5 দিন ইকরাম 3 বেলায় নীলিমাদের বাড়িতে গিয়েছিল। নীলিমা ইকরামের এমন কাজে লজ্জায় মরে যাওয়া অবস্থা। ইকরাম এক প্রকার জোর করেই সাথে নিয়ে এসেছিল। পারুল খুশি না হলেও রাহেলা বানু খুশিতে গদগদ হয়ে ইখওয়ানকে জামাই হিসাবে আপ্যায়ন করেছিল। পারুল মহলে পা দিতে ইখওয়ানের সাথে দেখা হয়। এই তুই মোরে নিতে যাস নাই কেন? ইখওয়ান আশেপাশে তাকিয়ে বলে, কি আমি? না না না, তুই না, তোর মতো কালা হনুমান আছে না, তারই কইছি। তুই আমাকে আবার কালা হনুমান বললি? পারুল জিব্বা কেটে বলে, ওরে থুক্কু থুক্কু, তুই তো আবার নানান রঙের হনুমান। ইখওয়ান একটু চটে গেল, তর্জনী আঙুল তুলে বলল, এই তোকে কে নিয়ে আসলো রে? শেওড়া গাছের পেতনি, শেওড়া গাছে গিয়ে থাকতে পারিস না? পারুল হাতের ব্যাগ ফেলে দিয়ে কোমরে এক হাত রেখে বলল, চল শেওড়া গাছে দিয়ে আয়। ইকরাম ও নীলিমা এসে পিছনে দাঁড়ায়।
কি হচ্ছে এখানে? পারুল ফিরে তাকায়। ইখওয়ান নীলিমাকে জহুরির চোখে দেখছে। নীলিমা চিবুক নামে ইকরামের বাহু ধরে একটু আড়ালে যায়। এই মাথামোটা মেয়েটাকে না নিয়ে আসলেই পারতেন। এসে আমার মাথা খাওয়া শুরু করেছে। ভাগ্যিস মাথাটাই খাচ্ছি, তোর মতো তার দেহ খাচ্ছি না। ইখওয়ান হাঁ করে তাকায় পারুলের দিকে। নীলিমা ফিক করে হেসে ওঠে। ইকরাম বিষয়টা সামাল দিতে বলল, পারুল, ওভাবে বলতে নেই। যাও, কক্ষে গিয়ে বিশ্রাম নাও। বলে নীলিমাকে নিয়ে ইকরাম চলে গেলেন। ইখওয়ান তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকার পর সামনে পা বাড়াতেই পারুল ইখওয়ানের পাঞ্জাবির কলার ধরে বলে, অন্যের বোরে দেখার খুব শখ না? কেন রে, মোরে কি তোর চোখে পড়ে না? তোর জন্য মোর জীবনটা নষ্ট হইয়া গেল। লতিফ ভাইয়াটারে মেলা কষ্ট দিছি, শুধু তোর জন্য সব উল্টো পাল্টা হয়ে গেল। ইখওয়ান বিদ্রুপ হেসে পারুলের হাত ছাড়িয়ে বলে, আমার সামনে লতিফ ভাই করবি না। কেন, হিংসে হয়? খুব কষ্ট হচ্ছে বুঝি? হিংসা কষ্ট তোর আবুল মার্কা লতিফের জন্য? তোর লতিফ কোথায় আর আমি কোথায়, এতটুকু বুঝিস? তোর মতো তার চরিত্র খারাপ নয় লতিফ ভাইয়ের। ইখওয়ান দাঁতে দাঁত চিবিয়ে হাত তুলে মারতে আসে। তৎক্ষণাৎ পারুলও এগিয়ে আসে। মারবি? মার দেখি কেমন সাহস তোর, পারুলকে মারতে চাস? থমকে দাঁড়িয়ে যায় ইখওয়ান। দুজনের খুব কাছাকাছি। আর একটু এগোলেই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যাবে বক্ষ। দুজনের চোখে তাকিয়ে আছে। শেষ মুহূর্তে পিছনে এসে মনিকা বলে উঠল, কি ব্যাপার ইখওয়ান, বউ আসতে না আসতেই দরজায় দাঁড়িয়ে রোম্যান্স শুরু করে দিয়েছ? ইখওয়ান নির্লিপ্ত চোখে তাকিয়েই রইল। পারুল নজর ফিরিয়ে বলল, রোমাঞ্চ কি ভাবি? মনিকা কিছু বলতে যাবে তখনই ইখওয়ান পারুলের গাল চেপে ধরে সামনে নিয়ে পড়ল। তুই রোমান্স বুঝিস না? পারুল বোকার মতো মাথা নাড়িয়ে না বুঝায়। ঠিক আছে, আজ রাতে তোকে বোঝাবো রোমান্স কি। বলে গাল ছেড়ে দেয়। পারুল ফু দিয়ে চলে যায়। পারুল নিজ গালে হাত বুলিয়ে জমিদারের বাচ্চা বলে সামনে পা বাড়ায়। পারুল শোনো, এদিক। তোকে বলতে হবে না, উনি আজ রাত বুঝাইতে চাইলো। মনিকা চিন্তিত হয়ে বলল, কি বুঝাবে? ওই যে রোমাঞ্চ মানে। মনিকা ঠোঁট টিপে হাসে। সামনে এসে বলে, ঠিক আছে, এখন কক্ষে যাও। পারুল তার নিজ কক্ষে গেল। মনিকা মুচকি হেসে দিয়ে মহলের বাইরে পা রাখল। উদ্দেশ্য ফুলের বাগানে। রাত যতই বাড়ছে আর ইকরামের মনের অনুভূতি জেগে উঠেছে। বউকে নিয়ে একান্ত সময় কাটাবে তার বহুদিনের আশা। বিয়ের 1 সপ্তাহ হতে চলল, বউকে আপন করে পাওয়া হলো না, জানানো হলো না ব্যাকুল অনুভূতি। তাই নিজেই বাধ্য হয়ে নীলিমাকে ঘুম থেকে ডেকে তুললেন। শাড়ি পরতে বলায় নীলিমা শুরু হয় 1000টা প্রশ্ন। এক প্রকার জোর করে নীলিমাকে হাত মুখ ধুয়ে শাড়ি পরতে বাধ্য করলেন ইকরাম। নীলিমা শাড়ি পরে চুল ছেড়ে দিল, চোখে হালকা কাজল লাগিয়ে নিল, ঠোঁটে লাল লিপস্টিক ব্যবহার করলো। ইকরামের সামনে সে দাঁড়িয়ে পড়ল। আমার হয়ে গেছে, চলুন ছাদে যাওয়া যাক। ইকরাম উঠে দাঁড়ায়, ওড়না হাতে নিয়ে বললেন, আসো, আগে চোখ বেঁধে দিব। ছাদে নিয়ে যাবেন বুঝলাম, চোখ বাঁধতে হবে কেন জমিদার সাহেব? বড্ড কথা বলো নীলিমা, নাও চোখ বন্ধ করো। আচ্ছা, বড় ভাবিকে আসার পর থেকে দেখলাম না। রমজানদের নানা বাড়ি থেকে আনতে গেছে। আর একটা প্রশ্ন করলে কিন্তু এবার আমি খুব রাগ হব বউ। ঠিক আছে, বাঁধুন চোখ। ইকরাম মুচকি হেসে নীলিমার চোখ বেঁধে দিয়ে ছাদের উদ্দেশ্যে দিয়ে চলে গেল। সিঁড়ির কাছে আসতে আচমকা ইকরাম নীলিমাকে কোলে তুলে নিলেন। নীলিমা ভয়ে ইকরামের গলা জড়িয়ে দেয়। কি করছেন? কোলে নেওয়া লাগবে কেন? চুপ করে থাকো বউ, কেউ দেখে ফেলবে। নীলিমা ফিক করে হেসে ওঠে। আবার হাসছো কেন? প্রথম কোনো পুরুষকে দেখলাম, কেউ দেখে ফেলবে বলে ভয় পাচ্ছে। মজা নিচ্ছ আমার সাথে? একদমই না। এই দাঁড়ান। ইকরাম দাঁড়িয়ে পড়ে। কেন, কি হয়েছে নীলিমা? কেমন অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? ইকরাম উপরের দ্বিতীয় কক্ষে তাকায়। আলো জ্বলছে। ইকরাম দাঁতে দাঁত চিবিয়ে উপরে চেয়ে থাকলো। কি হলো জমিদার সাহেব, শুনতে পাচ্ছেন? না নীলিমা, সব দিক কান দিতেরই বউ, ধ্বংস হয়ে যাক সবকিছু। পুনরায় ইকরাম শরীর ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। তাই আমি শুধু আপনাকে ধ্বংস করে দিব। অনেক আগেই দিয়েছ, নতুন করে আর কি ধ্বংস করে দিবে? আজ আমি তোমাকে ধ্বংসে মাথোয়ারা করে দিব। নামিয়ে দিল নীলিমাকে, চোখের বাঁধন খুলে দেয়। সহসায় নীলিমা চমকে উঠে ইকরামের দিকে তাকিয়ে বলে, কখন করলেন এসব? খুব সুন্দর লাগছে।
মুচকি এসে ইকরাম পিছন থেকে নীলিমাকে জড়িয়ে ধরে। রোকমান আর রানাকে দিয়ে করেছি। রানা ভাইজানকে দেখি না, কই থাকেন উনি? শুরু হয়ে গেল প্রশ্ন করা। রোমান্টিক মুহূর্তেও তোমাদের প্রশ্ন করা লাগবে? নীলিমা জিব্বা কেটে এক কান ধরে বলে, দুঃখিত জমিদার সাহেব। ঠিক আছে, পছন্দ হয়েছে সব? অনেক। চারপাশে মোমবাতি জ্বলছে, মাঝে মাঝে নানান ফুলের তোড়া। নীলিমার পরনে লাল শাড়ি, দমকা হওয়ায় শাড়ির আঁচল উঠছে উঠছে দীঘল কালো কেস। ছাদের কার্নিস ঘেঁষে দুজন দুজনার দিকে তাকিয়ে আছে এক অদৃশ্য অনুভবে। ইকরামের আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে নীলিমা, কোমরে বিস্তার করছে পুরুষালী হাত। ইকরাম গলা খাদে নামিয়ে বলল, এই ভ্যাবসা গরমের রাতে আকাশের ওই চাঁদের আলোয় জ্যোৎস্না বিলাসের সময়টুকু সাক্ষী রেখে আমার মনের অনুভূতি জানিয়ে দিলাম। আমি তোমাকে ভালোবাসি নীলিমা। আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই। তুমি কি সেই অধিকার আমাকে দেবে নীলিমা? এত ভালোবাসা আমি কোথায় রাখবো জমিদার সাহেব? হারিয়ে যাবে না তো? যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার জমিদার সাহেব তোমাকে ভালোবেসে যাবে। নীলিমা ইকরামকে জড়িয়ে ধরল। ইকরাম ঠোঁট এলিয়ে এসে শক্ত করে বুকে আঁকলে নিল। দরজায় খটখট শব্দে পারুল চোখ কচলে উঠে বসল। এলোমেলো চুল খোঁপা বেঁধে এসে দরজা খুলে দিল। হুড়মুড় করে ইকরাম ভিতরে ঢুকলো। হেলে দুলে গিয়ে সোফায় শটান হয়ে শুয়ে পড়ল। নেশা করে এসেছে ইকরাম, উদাম গায়ে ঘেমে একাকার হয়ে আছে। পারুল দরজা লাগিয়ে দিয়ে এসে বলে, কার সাথে কুস্তি লড়তে গেছিলি? ইকরাম মাথা তুলে তাকায়, ব্রু কুচকে বলে, কি আপনি আমার ঘরে কি করছেন? পারুল থ মেরে তাকিয়ে বলে, তোর বউ পারুল। বউ? বউ। আই তো মাথা টিপে দে। তা বিছানা শুইয়ে পর, টিপে দিচ্ছি। ইকরাম হাত বাড়িয়ে দিয়ে বলল, নিয়ে ধর, আমি উঠি। পারুল হাত ধরে। ইকরাম ঢুলে ঢুলে হেঁটে গিয়ে বিছানায় ধপাস করে বসে। শুবে এমন সময় পারুল বলে, তুই না বললি আমাকে রোমান্স কি বুঝাবি, ভুলে গেলি? ইকরাম চিন্তিত হয়ে বলে, রোমান্স বুঝাবো? তাই বলেছিলি, ভুলে গেলি? ভুলবেই তো, ছাইপাশ গিলেছিস না। ইকরাম পারুলের কোমর জড়িয়ে ধরে বলে, বউ রাগ করে না, এখনই বুঝিয়ে দিচ্ছি। পারুল ইকরামের ছোঁয়ায় কেঁপে উঠল। পারুল কিছু বলার আগেই ইকরাম পারুলের বক্ষে মুখ গুঁজে দিল। পারুল চোখ বন্ধ করে শাড়ি খামচে ধরল। পারুলকে নিয়ে ইকরাম ওভাবেই শুয়ে পড়ল। তারপর ফেলে দিয়ে পারুলের উপরে উঠে গলায় মুখ গুঁজিয়ে দিল। পারুল কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা হাতে ইকরামের পিঠ খামচে ধরল। কি কি করছিস এসব? ইকরাম মাথা তুলে বলে, তুই না বললি রোমান্স বুঝিয়ে দিতে? এভাবে পছন্দ হচ্ছে না তোর? এইসবকে রোমান্স কয় বুঝি? ইকরাম উত্তর দিল না। পারুলের ঠোঁট নিজের ঠোঁটের আয়ত্তে নিল, পরম যত্নে আঁকলে নিল বুকে। সকালে ঘুম থেকে উঠে দেখলো ইকরাম পাশে নেই। নীলিমা চিন্তিত হয়ে পালঙ্কের চারপাশে সাদা পর্দা সরিয়ে নামাতেই বুঝলো তার শরীরে প্রস্ত নেই। কিঞ্চিত লজ্জা পায় নীলিমা। কোলে করে নিয়ে নীলিমাকে ছাদের এক পাশে নতুন নির্মাণ করা কক্ষে নিয়ে এসেছিল। কক্ষে একটা পালঙ্ক আর আলনা ছাড়া আর কিছু নেই। পালঙ্কের চারপাশে সাদা পর্দার আবরণে ঘেরাও করা। নীলিমা চাদর মুড়িয়ে নেমে গোসলখানায় ঢুকলো। রোহিত মনিকাকে ডাকছে অন্তর্মহলে বসে। পাশে বসে আছে শাহামুদ ও শাহাবুদ্দিন। মনিকা 3 কাপ চা নিয়ে এসে বলল, কেন ডাকছো, কোনো প্রয়োজন? প্রয়োজন ছাড়া তোকে কে ডাকে শুনি? রাতে তোকে এত ডাকলাম, সারা দিলি না কেন? মনিকা চিবুক নামিয়ে পড়ল, শরীরটা ভালো ছিল না, খুব ঘুম পেয়েছিল তাই। থাক, আর কৈফিয়ত দিতে হবে না। যা, রানাকে ডেকে নিয়ে আয়। মনিকা অসহায় চোখে তাকালো। রোহিত পরোয়া করল না। চা খাওয়ায় মন দিয়ে বাপ চাচাদের সাথে গল্পে মগ্ন হলো। মনিকা উপায় না পেয়ে রানাকে ডাকতে পা বাড়ালো। ঠিক ওই সময় নীলিমা সিঁড়ি বেয়ে নামছিল। রোহিত এক পলক দেখে পুনরায় তাকাতেই চমকে উঠে বলে, তুমি তুমি উপরে কি করছো? শাহামুদ ও শাহাবুদ্দিন সিঁড়ির দিকে তাকায়। পরক্ষণে মেজাজ বিগড়ে যায় উনাদের। নীলিমা আমতা আমতা করতে লাগলো। শাহামুদ গর্জে উঠে বলল, এই মেয়ে, তুমি জানো না উপরে উঠা নিষেধ? নীলিমা কেঁপে উঠল, চিবুক নামিয়ে কাঁদতে থাকলো। রোহিত বিরক্ত হয়ে সামনে এসে বলে, এই মেয়ে, একদম ন্যাকামি করে কাঁদবে না। নীলিমা চোখ তুলে তাকালো। রোহিত নীলিমার চাউনিতে ভরকে যায়। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে বলল, উপরে কেন গিয়েছিলে মেয়ে? আমি ওকে ছাদে নিয়ে গিয়েছিলাম ভাইজান, ঘাবড়ানোর কিছু নেই। নীলিমা, নেমে আসো।
ইকরামের কথায় নীলিমা চিবুক নামিয়ে নেমে আসলো। রোহিত শান্ত হয়ে পুনরায় সোফায় গিয়ে বসলো। ওপরে কি এমন অমূল্য রতন আছে বলুন তো, এভাবে আমাকে ধমকালো? ইকরাম চোখ মুছে দিয়ে বুকে আগলে নিয়ে বলল, দয়া করে কান্না বন্ধ করো নীলিমা। তোমার কান্নার প্রতিটা পানির ফোঁটা আমার বুকে তীরের ন্যায় বিধে। নীলিমা থমকালো। ইকরামের দিকে তাকিয়ে বলেন, কি আছে ওই ওপরে? আমাকে বলুন না একটু। আবার শুরু করলে? বললে কি হয় এমন? আমি কি পরের ঘরের কেউ নাকি? তা নয় নীলিমা, উপরের ঘরের রহস্য কেউ জানে না, আমিও জানি না। কি সত্যি বলছেন তো? সকাল সকাল কি শুরু করলো নীলিমা? ঠিক আছে বাবা, আর রাগ হতে হবে না। ইকরাম নীলিমাকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাকে হারাতে চাই না নীলিমা। তোমাকে রাখতে যদি হাজারটা মিথ্যের আশ্রয় নেওয়া লাগে, নিব। তুমি নিজেও জানো না, তোমাকে ছাড়া এই জমিদার ইকরাম শরীফ অচল হয়ে যাবে। কি হলো, ছাড়ুন। কি ভাবছেন এত? তুমি যদি ভুল বুঝে আমাকে কখনো ছেড়ে যাও, আমি ধ্বংস হয়ে যাব বউ। নীলিমা মাথা তুলে ইকরামের গালে হাত রেখে বলল, আপনাকে ভুল বোঝার আগে আমার অস্তিত্বের মৃত্যু হোক। তার আগে আমি মরেই যাব। চুপ, একদম বাজে কথা বলবেন না। আপনার মৃত্যু আমি সহ্য করতে পারবো না জমিদার সাহেব। ইকরাম নীলিমার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, আমার আগে তোমার মৃত্যু হোক। আমার মৃত্যু তোমাকে যন্ত্রণা না দিক। নীলিমা অবাক হয়ে যায়। আপনি আমার মৃত্যু কামনা করছেন? তুমি তো নিজেই বললে আমার মৃত্যু সহ্য করতে পারবে না, তাই তাই বলে আপনি মৃত্যু কামনা করবেন? নীলিমা রেগে গিয়ে উঠে বারান্দায় এসে দাঁড়ায়। ইকরাম চিন্তিত হয়ে বলে, এ কি বউ, রাগ করলে? কোনো উত্তর এলো না। ইকরাম উঠে গিয়ে নীলিমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। নীলিমা ছাড়তে চাইলেও ইকরাম আর শক্ত করে ধরে। কথার কথা বলেছি বউ, দয়া করে রেগে থেকো না। নীলিমা হার মানল না, চুপ করেই রইল। ইকরাম পাশে এসে দাঁড়িয়ে দুই হাত কান ধরে বলল, এই দেখো, কান ধরেছি, ভুল হয়ে গেছে আমার। আমি আমার কথা ফিরিয়ে নিলাম বউ, এবার তো হাসো। নীলিমা ইকরামের দিকে তাকালো। ইকরাম কাচুমাচু হয়ে চেয়ে বলল, উঠবস করতে হবে। নীলিমা হেসে উঠল। নীলিমা বুবু, ঘরে আছো? ইকরাম কান থেকে হাত নামিয়ে ভিতরে উঁকি দিয়ে বলে, হ্যাঁ আছে। নীলিমা বেরিয়ে আসলো। কি হয়েছে পারুল? মানিকা ভাবিকে খুঁজে পাইলাম না, রান্না বসাতে হবে না? ঠিক আছে চল। আপনার কিছু লাগবে? ইকরামের দিকে তাকিয়ে বলল কথাটি। লাগতো তো বউকে, বউয়ের তো সময় নেই, কি করার। সময় হলে এই অধমের উপর দয়া করিয়েন। নীলিমা মিছে রাগ করে বলল, নির্লজ্জ পুরুষ। পারুল ঠোঁট টিপে হাসছে। নীলিমা পারুলকে দেখেই হনহনিয়ে চলে যায়। পারুল দৌড়ে পাশাপাশি এসে পা মিলিয়ে হাঁটতে লাগলো। ভাইজান, ভাইজান, ও ভাইজান। মুহিদের ডাকে মহিদুল ঘুমু ঘুমু চোখে দৌড়ে বের হয়ে আসে। কি হয়েছে রে মবিন, এখানে চেঁচাচ্ছিস কেন? ভাবিজানের কিছু হয়েছে ভাইজান? কুয়োপাড়ে গিয়ে দেখো, বমি করছে। মহিদুলের খুব উধাও হয়ে যায়। দৌড়ে গিয়ে চাঁদনির পাশে বসে পিঠে হাত রেখে বলে, কি চাঁদনি, হঠাৎ বমি করেছো? কয়দিন থেকে শরীর খুব খারাপ যাচ্ছে গো, খাওয়ানো খাইতে পারি না ঠিক মতো, মাথাটা কেমন কেমন করে। ঠিক আছে, চিন্তা করিও না, আমি কবিরাজকে নিয়ে আসবো বিকালে। উঠো, সে বিশ্রাম নাও। চাঁদনি দাঁড়িয়ে বলে, পরে শুবনে, রান্না বাকি আছে। ও আমি করে নেবো, তোমার ক্ষেত্রে বললাম তাই করো। তুমি পারবা না, আর অল্প রান্না আছে। আমি কি কিছু শুনতে চাইছি? যাও ঘরে যাও। মহিদুল চাঁদনির হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছে। আসমানি বেগম চিল্লিয়ে তাদের ডাকছে। মহিদুল, কি হয়েছে আব্বা? ও বউ চাঁদনি, এদিকে আয় তো। তোরা কই মহিদুল? মহিদুল ও চাঁদনি ভিতরে ঢুকলেন। আপনাকে না বলেছি এভাবে চিল্লাবেন না। মহিদুলের কথায় আসমানি বেগম হাসলেন। বউ, কি হয়েছে তোর? মোহিত প্রত্যুত্তর বলল, এমন কিছু না আম্মা, বমি হচ্ছে, কয়েকদিন থাকি নাকি মাথা ঘুরে, খাইতেও পারে না। আসমানি বেগম উঠে বললেন। চাঁদনিকে কাছে নিয়ে বলল, শরীর খারাপ কতদিন থেকে হয় না বউ? চাঁদনি একটু লজ্জা পায়। মহিদের দিকে তাকিয়ে চিবুক নামিয়ে বলল, 2-2.5 মাস হবে আম্মা। আসমানি বেগম খুশিতে গদগদ হয়ে বলল, শুক্রিয়া। ও মাহিদ, তুই তো বাপ হয়ে গেলি রে আব্বা। মহিদুল চমকে উঠে। মনের মধ্যে শীতল শিহরণ বয়ে চলল। মহিদুলের ইচ্ছে করছে চাঁদনিকে কোলে নিতে। নাজিরাকে একটা খবর দিস তো, পোয়াতি হইয়া মাইয়াটা আইলো, ভালো মতো খাওয়াইতেও পারলাম না। পোয়াতির খবরটাও বাপরে দিতে পারে নাই।
শুনলে কত খুশি হইতো। হু হু করে কেঁদে উঠল আসমানি বেগম। মহিত হুঁসে ফিরে এগিয়ে এসে মায়ের হাত চেপে ধরে। চাঁদনি বুকে মাথা চেপে ধরে পড়ল। কাঁদবেন না আম্মা, উনি কবরে কষ্ট পাইবেন। আসমানি মাথা তুলে বলল, আজকে পয়সা থাকলে কত খুশি হইতো তোর শ্বশুর, কত কি তোরে আইনা খাওয়াইতো। থাক আম্মা, কাঁদিয়েন না। ওসব ভেবে কষ্ট হচ্ছে আপনার, পরে আবার অসুস্থ হয়ে যাবেন। ও ভাবি তেঁতুল খাইবা নাকি জলপাই খাইবা কও দেখি, ওই ফাইরে আনি। মুমিন, তোরে না বলছি শুদ্ধ ভাষা কথা বলতে? ধ্যাত ভাইজান চুপ থাকেন তো। ও ভাবি কোন একান কি খাইবা? চাঁদনি একটু হেসে বলল, দুটোই আনো মুবিন। মুবিন আচ্ছা বলে দৌড়ে গেল। শুয়ে পড়েন আম্মা, চাঁদনি আম্মাকে শুয়ে দিয়ে ঘরে আসো। ঠিক আছে। গতকাল সন্ধ্যায় পথের বাঁকে ইখওয়ান রাজীবদের দেখা পায়। রাজীব না দেখার ভনিতা করে পাশ কাটিয়ে যাওয়ার সময় ইখওয়ানের শার্টের কলার ধরে বিশ্রী গালি দিতে থাকে। তারপর উদ্দাম মাধ্যম মেরে ছেড়ে দেয়। ইখওয়ান, রাজীব ও রানা গাছতলায় বসে আছে। এভাবে কেউ মারে? 12টা বেজে দিয়েছিস। শালা বিএনসিডি আমাকে বিপদে ফেলে পালিয়ে গেছে। ও যদি ঠিক সময় থাকতো তাহলে পারুলকে বিয়ে করা লাগতো না। তাই বলে এভাবে মারবি? মারবো না রানা ভাই, কি করব? আমারই খেয়ে আমাকেই বিপদে ফেলে পালিয়ে গেছে। ওকে আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম হারামজাদা। মারতে গেলে রানা আটকে নেয়। থাম তো, নিজের কর্মের ফল পেয়েছিস, ওকে মেরে কি করবি? রাজীব মুহূর্তেই দাঁত কেলিয়ে বলে, ভাই সাহেব, এখন সাহেবের ভাগ্য দেখেছেন? যে মহিলার সাথে রাতের পর রাত দিন কাটালো তার মেয়েই হলো ওনার বউ। চোখের পলকেই ওই মহিলা শাশুড়ি হয়ে গেল। রানা শব্দ করে হাসে। ইখওয়ান কটমট চোখে তাকিয়ে বলল, হারামজাদা, আমার কোনো বউ নাই, আর একবার শাশুড়ি শাশুড়ি করিস, এবার মেরেই ফেলবো। ঠিক আছে সাহেব, একটা আবেদন রাখ। ইখওয়ান রাজীবের দিকে তাকায়। রাজীব দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। পারুলের আম্মাকে চাইবি, তাই তো? জি সাহেব। যা মন চায় করিস, কিন্তু সাবধানে। ঠিক আছে সাহেব। রাজীব খুশিতে গদগদ হয়ে যায়। রানা বিদ্রুপ হেসে তপ্ত শ্বাস ফেলল। আমাকে সকাল সকাল কেন ডেকে নিয়ে এসেছিস ইখওয়ান? কি কাজ আছে? ইখওয়ান রানার দিকে তাকিয়ে বলল, আমার নীলিমাকে লাগবে, আপনি ব্যবস্থা করুন। মাথা খারাপ হয়ে গেছে তোর ইখওয়ান? আমি কিভাবে কি করব? আপনি পারবেন রানা ভাই, ভাইজানের সাথে আপনার সম্পর্ক ভালো। তাই বলে প্রতারণা করতে বলছো? সম্ভব নয় ইখওয়ান, অন্য রাস্তা দেখ। রানা ভাই, আমি জানি আপনি পারবেন। ভাইজানের বউ বলে সাহস পাচ্ছেন না, তাই তো? রানা উঠে দাঁড়ায়, পাঞ্জাবি ঝেড়ে বলল, আমি ডক্টর মানুষ ইখওয়ান, ভালো আছি, ভালো থাকতে দে। ইখওয়ান রেগে গেলেও প্রকাশ করল না, অনুরোধ কণ্ঠে বলল, আপনার কথা আমি কখনো কাউকে বলবো না রানা ভাই, দয়া করুন। চুপ থাক বেয়াদব। বলে সামনে পা বাড়ল। স্বস্তি সাজা হচ্ছে। বিশ্রী গালি দিল ইখওয়ান। রাজীবের দিকে তাকে সব রাগ তার উপর ঝেড়ে বলল, হারামজাদা, সামন থেকে সর, না হলে মেরে মাটি চাপা দিব। রাজীব উঠে কয়েক কদম পিছনে দাঁড়িয়ে রইল। রাজীব মুবিনকে দেখে থমকে যায়। ইখওয়ান মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকলো। রাজীব এগিয়ে এসে এখানে ফিস করে মুবিনের উপস্থিতির কথা জানায়। ইখওয়ান চমকে পিছন ফিরে তাকায়। মুবিন এক ব্রু উঁচকে তাকিয়ে আছে। সর্বনাশ, সব শুনে ফেলো না তো। দুপুরে খাবারে সবাই একসাথে বসেছে। মনিকা আজ ঘর থেকে বের হলেন না। নীলিমা পারুলকে গিয়ে ডাকতে বলায় রোহিত মনিকার অসুস্থতার কথা বলে পারুলকে আটকে দিল। অগত্যা পারুল নীলিমার পাশে দাঁড়িয়ে রইল। কে রান্না করেছে তরকারি? রমেলা চৌধুরীর কথায় পারুল বলল, কে আবার? নীলিমা বুবু করছে। আমরা দুজন মিলেই করেছি চাচি যান। কেন ভালো হয়নি? রমেলা কোনো রকম ভনিতা না করে বলল, হ্যাঁ হয়েছে, চলে আর কি। ইকরাম নীলিমার দিকে তাকিয়ে চোখে ইশারা করে বলল, অনেক মজা হয়েছে। নীলিমার ঠোঁট এলিয়ে হাসে। রোকমান বিষয়টা দেখে বিড়বিড় করতে লাগলো, প্রথম প্রেম হচ্ছে না। ইস, আজ আমার সাথে চোখাচোখি করতো, কত খুনসুটি করতো, আমার ইশরায় হাসতো, সব জলে গেল। এই, তুই ওইভাবে তাকিয়ে কি দেখছিস? মাইয়া লোক কোনোদিন দেখিসনি? পারুলের কথায় রোকমান লজ্জা পেয়ে মাথা নামিয়ে খাওয়ায় মন দিল। ইখওয়ান এক পলক পারুলকে দেখলো। রোহিত খাচ্ছে আর সবার আড়ালে নীলিমাকে দেখছে। এই মেয়ে, এদিকে একটু তরকারি বাটিটা দাও তো।
রোহিতের কথায় নীলিমা বাটি নিয়ে এগিয়ে গেল। হাত বাড়িয়ে পাশে রাখতেই ইখন চোখ নীলিমার পেটের দিকে যায়। লালসার চোখে তাকিয়ে দেখছে। লোকমান ইখনের দৃষ্টি অনুসরণ করে দেখতেই উফ, ইখন দাঁত কিরমির করে তাকায়। লোকমান বোকা বনে যায়, কাঁচুমাচু হয়ে বলল, তরকারি তরকারি অনেক চমৎকার হয়েছে ভাববি সাহেবা। মনে মনে ন্যাকামোর স্বরে বলল। ভাবি দেখতে কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ইকরাম সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে লোকমানের দিকে। লোকমান মলিন হেসে খাবায় মন দিল। তোর কিছু লাগবে? পারুলের কথায় সবাই উৎসুক দৃষ্টিতে ইখওয়ানকে দেখছে। ইখওয়ান অসহায় চোখে তাকায়। ওইভাবে তাকাচ্ছিস কেন? অমন প্যাঁচার মতো এদিক ওদিক করছিস জন্য কইলাম কিছু লাগবো নাকি। ইখওয়ান কিছু বলল না। পাতের খাবার শেষ করে কোনো রকম পানি গিলিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল। পারুল ঠোঁট বাঁকিয়ে বলল, ঢং দেখলে বাঁচি না। বলে ইখওয়ানের চেয়ারে বসল। নীলিমা বুবু খাইতে দে। সবাই চুপচাপ হয়ে পারুলের কাণ্ড দেখছে, আর রানা মিটমিট করে হাসছে। সবার খাওয়া শেষে নীলিমা সব ধুয়ে মুছে রাখলো। নিজে একটু খেয়ে মনিকার জন্য খাবার বেড়ে নিয়ে কক্ষে গেল। ইখন এক হাত মাথায় রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। পারুল আঁচলে হাত মুছতে মুছতে ভেতরে ঢুকলো। ইখওয়ানকে শুয়ে থাকতে দেখে ঠোঁট উল্টে কিছুক্ষণ ভেপে পড়ল। কি রে, কি ভাবছিস? ইখওয়ান হাত চড়িয়ে এক পলক দেখল। উপাস ফিরে পুনরায় চোখ বন্ধ করলো। পারুল কিঞ্চিত রেগে গিয়ে বলল, কোন মাইয়ার ঘরে ঢুকবি সেই ফোন দিয়ে আটতে শুয়েছিস তাই না? ইখওয়ান আর সহ্য করতে পারল না। বর্জ্যের মতো উঠে এসে দু আঙুল দ্বারা পারুলের গাল চেপে ধরল। এত বেশি পক পক করিস কেন তুই? গায়ে যতদিন হাত তুলব না সেদিন বুঝবি ইখন শরীফ কি জিনিস। পারুল হাত সরে দিয়ে জোরে জোরে দম নিয়ে বলল, তুই মারতে আসবি আর মুই চেয়ে চেয়ে দেখিম তাই তোর মনে হয়? তুই আমাকে মারবি? তো নয় তো কি ছাইরা দিম? ইখন পা এগিয়ে বলল, আই মেরে দেখা। পারুল একটু হেসে বলল, তুই আগে মাইরা দেখ। ইখন হাত তুলতেই পারুল চোখ বন্ধ করে নেয়। ইখন হাত নামিয়ে নেয়। গলায় হাত রাখতেই পারুল চমকে তাকায়। তোর গলায় কিসের দাগ? কাল রাইতে তো তুই কামড় দিলি। ইখন ব্রুকুচকে জিজ্ঞেস করলো, আমি মস্করা করিস? তুই কি মোর দুলা ভাই না দেবর লাগিস যে মস্করা করব? মাতাল হয়ে তো রাইতে ভালোই আদর করলি, এখন ন্যাকামি করা হচ্ছে। এমন প্রেমময় মুহূর্তে আশা বুঝি ঠিক করলাম না। ইখন চমকে গলা থেকে সরিয়ে দাঁড়ায়। পারুল ভ্রুকুচকে কোমরে হাত দিয়ে পড়ে, আয়শা আবার বলিস আশা ঠিক হইল না। বেয়াদব ছেমরি, কে রে তুই? এমন কথায় আলিয়া থম মেরে তাকিয়ে আছে। ইখন পারুলকে ধমকে সুরে বলল, এই মেয়ে চুপ করো, কখন আসলেন বিয়ানি? এই তো এক্ষুনি আসলাম। ইখন দাঁত কেলিয়ে হেসে বলল, ভিতরে আসেন বিয়ানি। ওরে বাপ রে, এদিকে আগুন আর ওদিকে পানি, ব্যাপার কি? ইখন হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। আলিয়া অবাক হয়ে যায়। থাক ভাবি, আমি যাচ্ছি, ঝগড়া করবেন না। তা যা না, দাঁড়িয়ে আছিস কেন? আলিয়া চলে গেল। ইখন বিরক্ত হয়ে পুনরায় শুয়ে পড়ল। আমাকে আর বিরক্ত করবে না, ঘুমাবো। পারুল মুখ বাঁকালো। দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় উঠে ইখওয়ানের পাশে শুয়ে পড়ল। ইখওয়ান এক পলক দেখল। পারুল আহ্লাদি গলায় বলল, এই তুই প্রত্যেকদিন মাতাল হয়ে আসবি কেমন? ইখওয়ান চোখ মেলে বলল, আর একটা কথা বললে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। জমিদারের বাচ্চা। ওপাশ হয়ে শুয়ে পড়ল পারুল। চাওড়া গাছের পেতনি বলে ইখন ওপাশ ঘুরে শুয়ে পড়ল। ভাবি আসবো? মনিকা চোখের পানি মুছে নেয়। শাড়ি ঠিক করে নিয়ে বলল, নীলিমা মুচকি এসে ভিতরে ঢুকলো। টেবিলে খাবার রেখে পাশে এসে বসে। সকাল থেকে বের হলেন না যে, কি হয়েছে আপনার? তেমন কিছু না নীলিমা, শরীরটা ভালো লাগছিল না তাই বের হয়নি। ঠিক আছে ভাবি, খাবার রেখে গেলাম, মনে করে খেয়ে নিন। মনিকা মাথা হেলিয়ে বলল, আচ্ছা। নীলিমার চোখ হঠাৎ মনিকার গলায় গেল। হাত দিতে গেলে মনিকা পিছিয়ে যায়। কি করছো নীলিমা? গলায় ওসব কিসের দাগ ভাবি? মনে তো হচ্ছে সিগারেট। চুপ করো নীলিমা, তুমি যাও এখন, তোমার ভাইজান কক্ষে আসার সময় হয়েছে। কিন্তু ভাবি। নীলিমা পিছন ফিরে তাকায়। ইকরামকে দেখে নীলিমা উঠে দাঁড়ায়। কি করছো এখানে? ভাবি খেতে যায়নি তাই খাবার। মহলে সবার খোঁজ রাখার জন্য কি তোমাকে বিয়ে করে এনেছি? বেরিয়ে এসো।
নীলিমা নেহাতি মন খারাপ করল। চিবুক নামিয়ে ধীর পায়ে কক্ষ থেকে বের হয়ে ইকরামের পাশ কাটিয়ে চলে যায়। ইকরাম মনিকার দিকে কঠিন চোখে তাকিয়ে পড়ল। নীলিমার থেকে দূরে থাকবেন। হর্ন নিয়ে চলে যায় ইকরাম শরীফ। মনিকা পলকহীন চেয়ে থেকে হাঁটুতে মুখ গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ইকরাম সামনে এসে দেখল নীলিমা ও আলিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। এসে নীলিমার হাত ধরে ইকরাম। কি ব্যাপার আলিয়া, কখন আসলে তোমরা? এই তো বিআই সাহেব, একটু আগেই। বিআইন সাহেব বুঝি? হ্যাঁ আলিয়া, নীলিমা ও আলিয়া বড় ভাবির বোন। আলিয়াকে সালাম দিল নীলিমা। পরক্ষণে ইকরামের হাত শক্ত করে ধরল, যেন হালকা হলেই পালিয়ে যাবে। ইকরাম বুঝতে পেরে আলিয়াকে উদ্দেশ্য করে বলল, পরে কথা হবে আলিয়া, আমি একটু বিশ্রাম নিব। মুচকি হাসি দিয়ে ইকরাম নীলিমাকে নিয়ে গেল। আলিয়া পিছন ফিরে দেখে তপ্ত শ্বাস ফেলল। কিছুটা চিন্তিত হয়ে বলল, নৌকার মেয়েটা না? হ্যাঁ ওই মেয়েই তো। তাহলে ওদের আগের থেকে প্রণয় ছিল। নেহায়েত সুন্দরী। আমার মতো মেয়েকে তো প্রত্যাখ্যান করবেই। দোয়া করি সুখী হন ইকরাম শফিক। মলিন হাসল আলিয়া। ওই মেয়ে আপনাকে জড়িয়ে ধরেছিল না? হ্যাঁ, মন খারাপ হয়েছিল? না, খুশি হয়েছিলাম। নাচতে মন চেয়েছিল। ইকরাম মুখ কালো করে বলল, দুঃখিত বউ, অতীত ভেবে মন খারাপ করতে নেই। নীলিমা বালিশ ঠিক করে বলল, ওই মেয়ের সামনে যেন না দেখি। কথা বলা তো দূরের বিষয়। ইকরাম মুচকি এসে বলল, ঠিক আছে বউ, আসো একটু বুকে নেই। লাগবে না, আপনি ঘুমন। আমি ছাদে গিয়ে কাপড় তুলে নিয়ে আসি। না, আমি যা বলছি তাই হবে, আসো। ইকরাম নীলিমাকে বুকে নিয়ে নিল। নীলিমা চোখ পাকিয়ে তাকালো। ইকরামের মন খারাপ করে ছেড়ে দেয়। নীলিমা মুচকে এসে বুকে মাথা রাখলো। ইকরাম শরীফ বুকে আঁকলে নেয়। আজ বিকেলে শাড়ি পরবে বউ? শাড়ি তো পরেই আছি। নতুন শাড়ি। নীলিমার মাথা তুলে বলল, কেন বলুন তো? নীলিমার নাকে টোকায় চুমু দিয়ে বলল, নতুন ভাবে দেখবো তাই। ঠিক আছে, পরবো। বুকে মাথা চেপে নিয়ে বলল, আসো ঘুমাও। নীলিমাকে বুকে নিয়ে ইকরাম শরীফও শুয়ে পড়ল। চাঁদনি চাল থেকে ধান বেচে ফেলে দিচ্ছে। তখনই মুবিন মাথা নিচ করে ভিতরে ঢুকলো। চাঁদনি মুবিনের দিকে তাকালো। মুবিন এক পলক দেখে ঘরে ঢুকতে পা বাড়ল। কিরে মুবিন, জলপাই কই আমার? মুবিন দাঁড়িয়ে বলল, কাল খাইয়েন ভাবি। কি হয়েছে, তোর মন খারাপ? না, ভাইজান আসলে আমাকে ডাকিয়েন তো। কেন, আমাকে বল কি হয়েছে? মুবিন আর কথা বলল না, ঘরে ঢুকলো চুপচাপ। চাঁদনি তপ্ত শ্বাস ফেলে কাজে মন দিল। সেই মুহূর্তে ব্যস্ত পায়ে উঠোনে এসে দাঁড়ায় রাজীব। জোর করে সালাম দিয়ে মাথা নামিয়ে নেয়। চাঁদনি চোখ তুলে তাকায়। তৎক্ষণাৎ শাড়ি ঠিক করে দাঁড়িয়ে পড়ে। আপনি অসময়ে? মহিদুল ভাইজান বাড়িতে থাকলে ডেকে দিন, কথা আছে। উনি তো বাড়িতে নেই। চাঁদনি মুবিনের ঘরের দিকে একবার তাকিয়ে রাজীবকে বলল, মুবিন কি কোনো বেয়াদবি করেছে আপনার সাথে? রাজীব দাঁত কেলিয়ে বলল, আপনাকে কিছু বলা যাবে না, যা বলার মহিদুল ভাইকেই বলবো। আসি ভাবি, আসসালামু আলাইকুম। রাজীব চলে গেলে চাঁদনি মুবিনের ঘরে উঁকি দিয়ে বলল, মুবিন বেরিয়ে আয় বাইরে, ভাবিকে বল কি করেছিস। আমি তোর ভাইজানকে বুঝিয়ে বলবো। মুবিন কোনো রকম কান্না আটকিয়ে বলল, আমি কিছু করি নাই গো ভাবি, ওই জমিদারের বাচ্চা জোরে কেঁদে উঠল মুবিন। চাঁদনি ব্যস্ত হয়ে মুবিনের কাছে দৌড়ে গেল। ইকরাম শরীফ মেরুন রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা পরেছে। তার সহধর্মিণী পরেছে বাসন্তী রঙের শাড়ি, শাড়ির পাড়ে আছে মেরুন রং। গোধূলি শেষের আলোয় ইকরামের কোলে মাথা রেখে বাগান বিলাস করছে নীলিমা। ইকরাম তার প্রিয়সীর কানে দুটি বেলি ফুল গুঁজে দিল। নীলিমা আনমনে বলে উঠল, মনিকা ভাবিকে কত সুন্দর লাগছে, তাই না ইকরাম সাহেব? ইকরাম দূরে ফুলের কাছে পানি দিতে থাকা মনিকাকে এক পলক দেখল। পুনরায় নীলিমার দিকে তাকালো। ইকরাম মুচকি হেসে পড়ল, পরনারীর দিকে তাকাতে বলছো নীলিমা? তোমার উচিত আমাকে পরনারীর সৌন্দর্য থেকে দূরে রাখা। নীলিমা অভিমান গলায় বলে, শাড়িটি ভাবিকে খুব মানিয়েছে, তাই বলেছি। ঠিক আছে, আর বলবো না। ইকরাম নীলিমার চুলে হাত বুলিয়ে বলে, আমাকে ভুল পথে ঠেলে দিবে না, পারলে টেনে নিয়ে আসবে, মনে থাকবে। নীলিমা মাথা তুলে ইকরামের দিকে রাগী চোখে তাকিয়ে বলে,
মনে থাকবে এই চোখ শুধু আমাকে দেখবে। আমাকে ছাড়া আপনার চোখ মুগ্ধ হয়ে অন্য কাউকে দেখলে আমি অন্ধ করে দিব। তাই বলে অন্ধ? তাহলে আমার নীলিমাকে দেখব কি করে? নীলিমা ইকরামে ঠোঁটে অনামিকা আঙুল দিয়ে ধমকে সুরে বলল, চুপ করুন তো। নীলিমা পুনরায় ইকরামের কোলে মাথা রাখে। ইকরাম মুচকি এঁচে নীলিমার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। আপনাদের বাড়ির মানুষগুলো কেমন রহস্যময়, আমি শুধু রহস্যের গন্ধ পাই। আপনি আমার থেকে কিছু লুকোচ্ছেন না তো? ইকরামের হাত থেমে গেল। নীলিমা মাথা তুলে পড়ল। কি হলো, চুপ করে গেলেন যে? তুমি আমাকে কখনো মহল বা মহলের লোকজনদের নিয়ে চিন্তা করতে দেখেছো? নীলিমা মাথা নাড়িয়ে না বুঝালো। তাহলে তুমি করছো কেন? তোমাকে বলেছি না সব সময় আমাদের নিয়ে চিন্তা করবে, অন্যদিক সব ধ্বংস হয়ে যাক। নীলিমা কিয়ৎ পরিমাণ চুপ করে চেয়ে থাকলো। তুমি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছো নীলিমা? না জমিদার সাহেব, কিন্তু আমার মনে হয় রাতের আধারে আপনাদের মহলে কিছু হয়। নীলিমা। নীলিমা চমকে ওঠে। ধমক দিচ্ছেন কেন জমিদার সাহেব? ঠিক আছে, আমার ভুল হয়েছে, মাফ করবেন। নীলিমা উঠে চলে যাচ্ছে। ইকরাম নিজের ভুল বুঝতে পেরে চোখ বন্ধ করে নিজেকে আশ্বস্ত করে। নীলিমাকে ডাকতে ডাকতে পিছনে গেল। নীলিমা শোনো, এভাবে হাঁটিও না, পড়ে যাবে নীলিমা। নীলিমা দাঁড়িয়ে পড়ল। সামনে একজন অজ্ঞাত পুরুষ কেমন কামনার চোখে তাকিয়ে আছে। আপনি? কোনো সমস্যা হয়েছে? লোকটি ইকরামের দিকে তাকায়। ইকরাম শরীফ, কাল নদীতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। গোপন সূত্রে জানা লাস্ট বার মেয়েটি রানা সাহেবের চেম্বারে ঢুকলে আর বের হয়নি। আপনি বাগানে রাখা চেয়ারে বসুন, আমি রানাকে ডেকে দিচ্ছি। নীলিমা, কক্ষে যাও। আপনার ওয়াইফ? হ্যাঁ, আপনি বসুন। নীলিমাকে নিয়ে ইকরাম চলে গেল। পুলিশ লোকটি চেয়ারে গিয়ে বসে। মনিকাকে পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর রানা বের হয়ে আসে। আরে শেখর সাহেব যে, কি খবর তোর? চলছে ভালোই, তোর কি খবর? আমারও চলছে ভালোই। মৃদু স্বরে হাসলেন দুজনে। তাদের মধ্যে মৃদু আওয়াজ কথোপকথন শুরু হয়ে গেল। দূর হতে জহুরির চোখে এদের দেখছেন নীলিমা। এখানে কি করছিস নীলিমাবু? পারুলের কথায় তাকালো নীলিমা। পারুলের পিছনে আলিয়া ও রুমঝুমদের দেখে বলল, দল বেঁধে কি করছিস তোরা? মোরা এখন লুকোচুরি খেলবো, আয় তুইও খেলবি। না পারুল, তোরা খেল, আমার কাজ আছে। তোকে খেলতেই হইবে, আয়। হ্যাঁ, নতুন বড় চাচি আম্মা, আসো খেলবে আসো। ঠিক আছে ঠিক আছে, তোরা লুকিয়ে পড়, আমি খুঁজে বের করব। ওরা খুশি হয়ে যায়। সবাই যার যার মতো করে লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। নীলিমা তপ্ত শ্বাস ফেলল। রানাও শেখরের দিকে পুনরায় তাকালো। কি ব্যাপার মামুনিরা, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? ঝুম ইকরামের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, লুকোচুরি খেলছি, নতুন বড় চাচি আম্মা খুঁজছে আমাদের। ইকরামের ওদের মতো ফিসফাস করে বলল, ও তাই, তাহলে চলো আমিও তোমাদের সাথে লুকিয়ে পড়ি। ওরা খুশি হয়ে যায়। ইকরামের হাত ধরে লুকোতে চলে গেল। পারুল উপরে দ্বিতীয় কক্ষে আলোকিত দেখে ঢুকেই দরজা ভিড়িয়ে সামনে তাকিয়ে দাঁড়ালো। পিছনে যে ইখওয়ান ও উর্মি দাঁড়িয়ে আছে পারুল বুঝতে পারল না। উর্মির পরনে শুধু ব্লাউজ ও পেটিকোট। ইখওয়ান কিছুটা ভড়কে যায়। নিঃশব্দে ইশারায় উর্মিকে পালঙ্কের পাশে লুকোতে বলে। উর্মি মুচকি হাসল। ইখওয়ান রেগে তাকায়। উর্মি মার খাওয়ার ভয়ে পিছনে গিয়ে লুকায়। ইখওয়ান ধীরে ধীরে এগিয়ে এসে দু হাতে দুয়ারে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে পড়ে। পারুল পুরুষালী দুই হাত দেখে চমকে উঠে পিছন ফিরে চিল্লাতে যাবে, অমনি ইখওয়ান মুখ চেপে ধরে। পারুল হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে। ইখওয়ান ধমক দিয়ে বলল, চুপ, স্থির হয়ে দাঁড়া। এই তুই এখানে কেন? কি করছিস এখানে? তোকে বলা হয়নি উপরে আসা নিষিদ্ধ? কথা বলিস না কেন? কি করছিস? পারুল গায়ের জোরে হাত ছাড়িয়ে নিল। মুখ চেপে ধইরা কথা বলতে বলছিস, ঢ্যামনা কোথাকার। আমি ঢ্যাবনা? তোর নয় তো কি। এই দাঁড়া দাঁড়া, তুই এখানে কি করছিস? তোকে কৈফিয়ত দিতে হবে, বের হয়ে যা এই কক্ষ থেকে। পারুল উকিঝুঁকি দিল। নিচে শাড়ি পরে থাকতে দেখে আঁতকে উঠে সন্দেহ চোখে বলল, কোন মাইয়াকে নিয়ে আইসা সর্বনাশ করছিস? এই মেয়ে, একদম বাজে কথা বলবি না। তাইলে শাড়ি পইরা আছে কেন ঘরে, দেখি তো। পারুল এক পায়ে গোতেই ইখওয়ান আটকে নেয়। এইখানে কোনো মেয়ে নাই, বের হয়ে যা বলছি। তাইলে শাড়ি কই থেকে আসলো? উইরা উইরা? তুই কি যাবি নাকি মার খাবি? পারুল মুখ বাঁকায়। দুইটার একটাও না। শট,
মুই একটু ঘরটা ঘুরে দেখিম। ইখন রেগে গিয়ে পুনরায় পারুলের মুখ চেপে ধরল। তোকে যেতে বলছি না, এত পেঁচাল পারিস কেন? পারুল হাত ছাড়াতে না পেরে হালকা করে ইখনের নিচে লাথি মারল। ইখন হাত ছাড়িয়ে সামান্য ব্যথা আপ বলে উঠল। পারুল সামান্য আবার যেতেই ইখন পিছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ টোপালো। পারুল কেঁপে উঠল, শাড়ি খামচে ধরে চোখ বন্ধ করে রাগী গলায় পড়ল, অসময়ে এসব কি করছিস? ছাড় বলছি কালা হনুমান। ইখন ছাড়ল না, সামনে ঘুরিয়ে নিয়ে পারুলের ঠোঁটে ঠোঁট রাখলো। মুহূর্তেই পারুল শরীর ছেড়ে দিল, আঁকড়ে ধরলো ইখনের মাথার চুল। নীলিমা খুঁজতে এসে দরজার ফাঁক দিয়ে এদের এসব দেখে লজ্জায় দৌড়ে পালাতে গিয়ে রোকমানের সাথে মাথায় বাড়ি খায়। রোকমান ভয়ে বা দরজার দিকে তাকাচ্ছে, আর একবার নীলিমার দিকে তাকাচ্ছে। কি সমস্যা, চোখে দেখেন না? রোকমান ঢোক গিলে পড়ল, আপনি তো দৌড়ে আসলেন, আমি কি করব? আচ্ছা দুঃখিত, আমার কি ভুল হয়েছে? বলেই সামনে যেতে নীলিমা বলে উঠল, ওদিকে যাবে না, ভেতরে পারুল ও ইরফান আছে। রোকমানের ভয়ের মাত্রা দ্বিগুণ হয়। মনে মনে বলল, কি বলে এই মেয়ে পারুল? পরক্ষণে স্বস্তি নিঃশ্বাস নিয়ে বলল, যাক, উর্মিকে পারুল ভেবেছে, বাঁচা গেল। কি হলো, কি ভাবছেন? কিছু না ভাবি। বলে রোকমান নেমে গেল। নীলিমা পিছনে পিছনে নেমে আসতে দুজনেই রোহিতের সামনে পড়ল। রোহিত জহুরির চোখে দুজনকে পরখ করছে। রোকমান ক্যাপলা মার্কা হাসি দিয়ে প্রস্থান করলো। নীলিমা গোমটা দিয়ে সামনে নামতেই রোহিত বলে উঠল, দাঁড়াও। নীলিমা দাঁড়িয়ে পড়ল। রোহিত রহস্যের হাসি দিয়ে বলল, শুধু দেবরের দিকে নজর দিলে হবে? বড় ভাইদেরও একটু সুযোগ দাও। মামা মানে কি বলছেন এসব? রোহিত এগিয়ে গিয়ে নীলিমার গালে আঙুল ছুঁয়ে দিতে ইকরাম এসে হাত ধরে ফেলল। ও আমার বউ ভাইজান, কারো রক্ষিতা নয়। রোহিত বিদ্রুপ হেসে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তাই? তাহলে উপরে তোর বউ রুকমানের সাথে কি করছিল? একসাথে নেমে আসলো? ইকরাম দাঁত চিবিয়ে রোহিতকে দেখছে। তার ইচ্ছে করছে ঘুষিয়ে সব দাঁত ফেলে দিতে। ইকরাম শান্ত চোখে নীলিমার দিকে তাকায়। নীলিমার চোখে পানি টলমল করছে। কোনো রকম ঢোক গিলে নীলিমা বলল, আমি পারুলদের উপরে খুঁজতে গিয়েছিলাম, সেখানে রোকমানের সাথে দেখা হয়ে যায়। ইকরাম কিঞ্চিত রেগে গিয়ে বললে, কতবার বলবো মহলের মেয়েদের উপরে যাওয়া নিষেধ, তবুও কেন গিয়েছো? উত্তর দাও নীলিমা। নীলিমা চিবুক নামিয়ে কেঁদে ফেলল। ইকরাম নিজেকে আশ্বস্ত করে বলল, নেমে আসো, কক্ষে চলো, বুঝাচ্ছি তোমায় আমার কথা অমান্য করার ফল। আসো বলছি। নীলিমা নেমে আসে। পরক্ষণেই ইকরাম ও রোহিত ভূত দেখার মতো চমকে উঠে উপরে তাকিয়ে আছে। নীলিমা ইকরামের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে পরক্ষণেই মুচকি হাসল। ইখনের কোলে পারুল। তারা ওদের সামনে এসে কিছুটা লজ্জা পেয়ে যায়। পারুল লজ্জায় ইখনের বুকে মুখ লুকায়। সবাইকে উপেক্ষা করে ইখন পারুলকে নিয়ে কক্ষে গেল। রোহিত এক পলক ইকরামকে দেখে নিজের কক্ষে পা বাড়ল। ইকরাম নীলিমার চোখে চোখ রাখতেই নীলিমা ঠোঁট বাঁকিয়ে চলে যায়। ইকরাম চারপাশে নজর বুলিয়ে বিড়বিড় করে বলল, বউ আমার খেপেছে, আজ আমার খবর আছে। আলিয়া অনেকক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে বের হবেই তার আগে রানা দরজা খুলে কক্ষে ঢুকে দুজন দুজনকে অবাক হয়ে দেখছে। দুজনেই একসাথে বলে উঠল, কে আপনি? রানা ব্রুর কুচকে আলিয়া নিচ থেকে উপর পর্যন্ত দেখতে লাগলো। আলিয়া ওড়না দিয়ে বারবার নিজেকে ঠিক করতে লাগলো। আমার কক্ষে এসে আমাকেই বলছেন আমি কে? আলিয়া কাঁচুমাচু হয়ে বলল, দুঃখিত, আমরা লুকাচুরি খেলছিলাম তো তাই এখানে এসে লুকাই। আমি জানতাম না আপনার কক্ষ এটা। সমস্যা নেই, কিন্তু আপনাকে কোথায় জানি দেখেছি। আমি আলিয়া, ঝুমের খালামণি। আসিয়া তোমার বড় বোন ছিল না? জি। ঠিক আছে, কক্ষে থাকবে নাকি বের হবে? আলিয়া হকচকিয়ে তাকায়। রানা সহসাই বলে ওঠে, না মানে লুকোচুরি খেলছো নাকি? তাই বললাম, থাকবা নাকি বের হবা? বের হব। রানা পথ থেকে সরে দাঁড়ালো। আলিয়ার দেরি না করে বের হয়ে যায়। রানা কিছুক্ষণ চেয়ে থাকার পর ঠোঁট এলিয়ে হাসে। আম্মা এই সন্ধ্যায় ঘর থেকে বের হয়েছেন কেন? মহিদুলের কথার প্রতি আসমানি বললেন, এখন একটু হাঁটতে পারি আব্বা, কত আর শুইয়া থাকি। ঠিক আছে, এখন বাঁটায় গিয়ে বসেন। চাঁদনি, চাঁদনি। চাঁদনি ঘর থেকে বেরিয়ে আসে। কিছু লাগবে তোমার? না, তোমার আব্বা সুসংবাদ শুনে সব নিয়ে দিয়েছে, নাও ধরো।
বাড়ির দেওয়া ব্যাগটি চাঁদনি নিল। অনেক রকমের ফল ফলাতি। চাঁদনি মুচকি হেসে বলল, ভালোই হলো। আম্মা অনেক দিন থেকে পেয়ারা খেতে চাচ্ছেন। আম্মা এখনই খাবেন নাকি খাওয়ার পর? ফল সবসময় দুপুরে খাইতে হয় চাঁদনি, দুপুরে দিও, সাথে তুমিও খাইও। হ্যাঁ, বউ করে রাইখা আসো। মুবিনকে দেখছি না? খেলতে গেছে, এখনো আসি নাই। সন্দেহের কিসের খেলা, আসুক আজ। থাক বাবা, বাপ মরা ছেলেটারে মারিস না। চুপ থাকেন আম্মা, এত আদরে বাদর হয়ে যাবে। নাজিরাকে কবর দিস নাই আব্বা? দিয়েছি আম্মা, আপা আসতে পারবে না। খুশির খবর হলো আপার ছেলের বাচ্চা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে ঘরে রেখে আয় তো আব্বা, 2 রাকাত নফল নামাজ পড়ি। মহিদুল আসমানিকে ভিতরে রেখে রান্নাঘরের দিকে গেল। সাহায্য লাগবে? চাঁদনি হেসে বলল, না, রান্না শেষ, শুধু চুলা থেকে নেমে রাখলেই হবে। কি রান্না করছো দেখি? হোক আগে, মাছ দিয়ে আলু পুঁই শাক। ঠিক আছে, তুমি আমার মুবিনকে খাইয়ে দিও, নিজে খেয়ে মুবিনকে নিয়ে সাথে ঘুমাও। কেন, তুমি কই যাইবা? কাজ আছে চাঁদনি, সংসারের যে অবস্থা, দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিও। ঠিক আছে, সাবধানে থাকিও। সকাল সকাল জমিদারের বাগান বাড়িতে নালিশ বসেছে। ইখওয়ান, রোহিত, রোকমান, সাহামুদ ও শাহাবুদ্দিন ক্ষিপ্ত মেজাজে বসে আছে। তাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে প্রাপ্তবয়স্ক এক ছেলে ও মেয়ে। মেয়েটির গায়ে বিয়ের লাল শাড়ি। ইখওয়ান উঠে গিয়ে ছেলেটির কলার ধরে গালি দিতে থাকলো। কলার ছেড়ে দিয়ে পরপর চড় ঘুষি মারতে লাগলো। রুমঝুমদের নিয়ে বের হয়ে আসা নীলিমার চোখে বিষয়টা পড়ল। ওদিকে পা বাড়াতেই রুমঝুম 2 হাত ধরে আটকে দেয়। যাবেন না বড় চাচি আম্মা, চাচুরা খুব মারবে আর বকবে। নীলিমা অবাক হলো। এতটুকু বাচ্চাও ওদের আয়ত্তে। শুধু গ্রামের নয়, মহলেরও মেয়েদের অন্ধকারে রেখেছে জমিদার। কিছু হবে না মা, তোমরা এখানে থাকো, আমি এই যাব আর আসবো। নীলিমা হাত ছাড়িয়ে এগিয়ে গেল। রুমঝুম মুখ চাচাই করছে। ঝুম ইকরামকে খবর দিতে দৌড়ে গেল। রুম দাঁড়িয়ে পাহারা দিতে থাকলো। কি হচ্ছে এখানে? ওনাকে কেন মারছেন? নীলিমার দিকে সবাই তাকায়। রোহিত কিঞ্চিত রেগে গিয়ে বলল, তোমাকে এখানে কেউ ডেকেছে? ডাকতে হবে কেন? ওনাকে কেন মারছেন? কি অপরাধ তার? তুই কে বে? তোকে বলতে হবে? খারাপ কিছু হওয়ার আগে এখান থেকে যা। ইখওয়ানের কথায় শাহামুদ ক্ষিপ্ত মেজাজে বললেন, বেয়াদবি করিস কেন ইখওয়ান? চুপ করে থাক। নীলিমার দিকে দৃষ্টি রেখে বললেন, তুমি ঘরে যাও নীলিমা, এসব ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। কিন্তু আব্বাজান, কেন মারছেন? আমি না জেনে যাচ্ছি না। মেয়ের জেদ দেখছেন চাচা যান? রোহিতের কথা উপেক্ষা করে নীলিমা শাহামুদের দিকে তাকিয়ে পড়ল। অযথা কথা না বাড়িয়ে দয়া করে বলবেন ওই লোকের অপরাধ কি? কেন মারছেন? ওই মেয়েটারই বা দোষ কি? শাহাবুদ্দিন চেঁচিয়ে উঠলেন, এই মেয়ে, এই যাবে এখান থেকে নাকি থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব? রোহিতের কথায় প্রত্যুত্তরে ইকরাম বলল, হাতের জায়গায় হাত থাকবে না, তখন কি করবেন ভাইজান? নীলিমা চমকে পিছনে তাকালো। শাহামুদ ইকরামের উদ্দেশ্যে বলল, বৌমাকে বুঝিয়ে দিও ইকরাম, এ মহলে মেয়েদের রাজত্ব চলে না, আর কখনো চলবেও না। ইকরাম প্রত্যুত্তরে কিছুই বলল না। কঠিন চোখে নীলিমার দিকে তাকালো। নীলিমা চিবুক নামিয়ে নিল। ইকরাম শক্ত করে নীলিমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ইখওয়ান আগে ন্যায় ছেলেটিকে মারতে শুরু করলো। রোকমান এগিয়ে এসে মেয়েটির হাত ধরলো। মেয়েটি অসহায় চোখে তাকালেও রোকমানের দাঁত কেলিয়ে হাসলো। ইকরাম নীলিমাকে বিছানার উপর ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল। নীলিমা অবাক হয়ে ইকরামকে দেখতে লাগলো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না নীলিমা, আমাকে রাগিও না। কেন এত নিষেধ করার পরও এসবে নিজেকে জড়াচ্ছ নীলিমা? চাচ্ছ কি তুমি? নীলিমা বিছানা থেকে নেমে দাঁড়ালো। ইকরামের চোখে চোখ রাখলো। সহসা ইকরাম বলে উঠল, তুমি কি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো নীলিমা? নীলিমা চমকে ওঠে। কোন ইকরামকে দেখছে? আর কত রূপ দেখার বাকি আছে। মুহূর্তে নীলিমার চোখ পানিতে ভরে উঠল। ইকরাম তাকিয়ে আছে, মনে মনে বিড়বিড় করে বলল, তোমার চোখে আগের মতো আর মুগ্ধতা খুঁজে পাই না কেন নীলিমা? শুধু রহস্য আর ভয় দেখতে পাই। তুমিও যদি আমাকে ঠকাও নীলিমা, খোদার কসম জিন্দা পুঁতে দেব। তো শ্বাস পেলে ইকরাম এগিয়ে এসে নীলিমার চোখের পানি মুছে দিল। বুকে জড়িয়ে নিয়ে বলল, আমার বাপ ভাইয়েরা সুবিধার না নীলিমা, নিজের স্বার্থে আপন মানুষকেও খুন করতে দ্বিধা করে না। তোমাকে আমি হারাতে চাই না বউ,
দয়া করো আমার উপর, খুব ভালোবাসি তোমায়। আমি রাগলে নিজের মধ্যে থাকি না, মাফ করো বউ। দুহাত গালে রেখে কপালে, চোখে, মুখে বারবার চুমু খেতে লাগলো ইকরাম। নীলিমা চোখ বন্ধ করে ইকরামের ছোঁয়া অনুভব করতে লাগলো। ইখন ঘরে ঢুকে দেখলেও পারুল গুনগুন করছে আর ভেজা চুলে চিরুনি দিচ্ছে। পারুলের পাশে থেকে তোয়ালে নিতে গিয়ে পারুল ইখওয়ানের হাত ধরে সামনে নেয়। হাতে কি হয়েছে তোর? কিসের রক্ত? পারুলকে বিচলিত হাতে দেখে ইখন থমকে তাকিয়ে আছে।